আসল কাজটা করেছে এই বাংলাদেশ জামাত ইসলাম। এটা আমি বলবো যে আর কেউ করেনি, এই কাজটা অনেকেই করতে পারতো। সরকার করতে পারতো, জুলাই ফাউন্ডেশন করতে পারতো, এনসিপি করতে পারতো, বাংলাদেশের বৃহত্তম অন্য অন্য আরো রাজনৈতিক দলের তারা করতে পারতো, বিএনপি করতে পারতো। সেই কাজটা জামাত ইসলাম করেছে। ইয়েস, আমি জানতাম যে এমন কিছু যদি একবার হয় তাহলেই খেলা জমে যাবে। আজকে আলহামদুলিল্লাহ ভালো খবর, একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন, উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। এবার পাকিস্তানে আসছে 6টি তুর্কি আর্মি পরিবহন জাহাজ অর্থাৎ বিমান। তুরস্ক কি পাঠালো এই সময় পাকিস্তানের জন্য? যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটির প্রতিফলন আজকে বাস্তবে এবং মাঠে আমরা দেখতে পাচ্ছি, এবং এটাই সত্য। মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। আসলে এটা কি মানুষের কথা নাকি নিজেরও একটা ইচ্ছার বহিঃপ্রকাশ? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে, অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছে। কাশ্মীরের ঘটনা নিয়ে ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা, সেই উত্তেজনায় চীন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে, সেই চাওয়াটাকে সমর্থন করছে চীন। তারেক রহমান সাহেব, আপনার বাবার বক্তব্য শুনে আজও মানুষ কাঁদে, আর আপনার বক্তব্য শুনলে মানুষ হাসে। কতগুলো চালাক চতুর ফালতু লোককে দিয়ে আপনি চারিদিক ভরে রাখছেন, চাকর বাকর শ্রেণীর কতগুলো লোকজনকে দিয়ে আপনি ভরে রাখছেন, অযোগ্য অথর্ব কতগুলো লোকজনদেরকে দিয়ে আপনার চাপপাট ভরে রাখছেন। আপনার দোষ ওখানে। সন্তোষকে নিয়ে আমাদের মাঝে অসন্তোষ, অথচ বহাল তবিয়তেই আছেন সন্তোষ। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারের উপরই আস্থা রাখছে বা এটাকেই তারা ভালোভাবে গ্রহণ করছে। প্রিয় দর্শক, এরই প্রতিক্রিয়া স্বরূপ বিএনপির নেতা আমির খসরু মাহমুদ বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বললেন জনগণ তার উপরেই আস্থা রাখছে বা তার সরকারের উপরই আস্থা রাখছে, তাহলে সেই জনগণটি আসলে কারা? প্রিয় দর্শক, তিনি আসলে জনগণ খুঁজে পাচ্ছে না। যে সকল জনগণ বলছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় চাই, বা অনেকেই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বেঁচে আছে ততদিন তিনি ক্ষমতায় থাকুক। প্রিয় দর্শক, বিএনপির এই নেতা আসলে জনগণ খুঁজে পাচ্ছে না। তাই আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আপনারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই কথাটিকে সমর্থন করছেন কিনা যেখানে তিনি বলেছেন জনগণ তার উপরেই আস্থা রাখছে? প্রিয় দর্শক, যদি তাকে সমর্থন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন হ্যাঁ আমরা সমর্থন করছি। এমনকি বিএনপির ওই নেতাকে কেন্দ্র করে আপনাদের মন্তব্যটি লিখতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ভারত, পাকিস্তান এবং চীন সহ আরো বেশ কিছু দেশকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ খবর জানতে চলেছেন, এবং বাংলাদেশ ঠিক কিভাবে সাফল্যের দ্বার প্রান্তে চলে যাচ্ছে সেটিও জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ জামায়াতে ইসলামের একটা কাজ, যে কাজটা আমার কাছে ভালো লেগেছে সেটা নিয়ে আজ আমি কথা বলবো। সে কাজটার কিছু না, তারা বেশ কয়েকটা বই বের করেছে। বই না ঠিক, আমি বলবো যেটা আকর গ্রন্থ আপনারা বলতে পারেন। 10 খণ্ডের একটা প্রামাণ্য গ্রন্থের মতো ওনারা বের করেছেন। গ্রন্থটার নাম হলো, আমি আপনাদের দেখাই বইটা, এমনিও হাতে দেখাচ্ছি, স্ক্রিনেও দেখতে পারবেন। এই সেই বই। এই বইটার নাম হচ্ছে জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারক, দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা। এই নামে বেশ বড় আকৃতির একটা বই, আপনি দেখতে পাচ্ছেন। এরকম 10 খণ্ড, বেশ মোটা বই, কিন্তু আপনি লক্ষ্য করুন বেশ মোটা বই। এরকম 10 খণ্ড, মানে এক একটা বইয়ের ওজন প্রায় 2 কেজির মতো হবে। 10 খণ্ডের একটা বই, একটা পুরো স্মারক গ্রন্থ ওনারা বের করেছেন। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে এই জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যেটাকে যে নামেই আপনি বলুন না কেন, বিপ্লব বলুন, গণ অভ্যুত্থান বলুন, দ্বিতীয় স্বাধীনতা বলুন, এক একজন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এক একভাবে অভিহিত করছে। রাজনৈতিকভাবে এটাকে আপনি যে নামেই অভিহিত করুন না কেন, এই সময় যে একটা বড় ঘটনা ঘটেছে এটা নিয়ে কারো কোনো দ্বিধা নেই। এবং এই বড় ঘটনায় কত লোক মারা গেছেন, কত লোক শহীদ হয়েছেন, অথবা কত লোক আহত হয়েছেন, তার সুনির্দিষ্ট কোনো হিসাব, নামকরণ, সংখ্যা এটা কিন্তু আপনাকে কেউ বলতে পারবে না, সরকার বলতে পারবে না। সরকার এক একবার এক এক কথা বলে। এই আন্দোলনের যারা মূল সেনানায়ক বা সিপাহসালার হিসেবে দাবিদার, সেই ছাত্ররা, আমরা যা কি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন অথবা এনসিপি বলেন, যাই যে নামে তাদেরকে ডাকুন না কেন, এখন
তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা আসলে অন্য কিছু নিয়ে ব্যস্ত, তারা শহীদদের নিয়ে ব্যস্ত না। শহীদদের জন্য একটা জুলাই ফাউন্ডেশন পর্যন্ত হয়েছে, সেখানে এখন দেখা যাচ্ছে যে এই টাকার ভাগাভাগি নিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে, যে যারা শহীদ হন না, যারা অন্য কারণে মারা গেছেন তাদেরও কিন্তু নাম এখানে ঢুকে যাচ্ছে, এবং সেটা নিয়ে নানা রকম মানে আপনার টানাটানি চলছে। কেউ বলছে আমার বাচ্চা শহীদ হয়েছে, কেউ বলছে হয়েছে, আবার অনেকে বলছে না হয়নি। এরকম নানা ধরনের, আমি বলবো এক ধরনের নোংরামিয়ে চলছে। কিন্তু সুনির্দিষ্টভাবে যে একটা দলিল, একটা ডকুমেন্ট করা, এটা কেউ করেনি। যে সরকার, এই সরকারকে আমি মনে করি সেই আন্দোলনেরই ফসল। যে লোকগুলো প্রাণ হারালো তাদের রক্তের বিনিময়ে এই সরকার উঠেছে। যারা আহত হয়েছেন তাদের শারীরিক যে এখন যে বর্তমানে তাদের শারীরিক যে অক্ষমতা তৈরি হয়েছে, তারা যে নিজের দেহের একটা অংশকে মানে আপনার অকার্যকর করে ফেলেছেন, এই সবের বিনিময়ে কিন্তু এই সরকার এখন দায়িত্ব নিয়েছে। কিন্তু সেসবের বিপরীতে আসল কাজটা করেছে এই বাংলাদেশ জামাত ইসলাম। এটা আমি বলবো যে আর কেউ করেনি, কাজটা অনেকেই করতে পারতো। সরকার করতে পারতো, জুলাই ফাউন্ডেশন করতে পারতো, এনসিপি করতে পারতো, বাংলাদেশের বৃহত্তম অন্য অন্য আরো রাজনৈতিক দলের তারা করতে পারতো, বিএনপি করতে পারতো। কত টাকা লাগতো? সেই কাজটা জামাত ইসলাম করেছে। তাদের এই বইয়ে কি আছে সেটা আপনাদের আমি একটু বলি। দেখেন, এখানে মোটামুটি 691 জনের তালিকা আছে, 691 জন শহীদের নাম ঠিকানা তালিকা আছে, এবং সেখানে বিভাগ ভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে। কোন বিভাগে কয়জন? ঢাকা সিটিতে 118 জন, সিলেট বিভাগে 28 জন, ঢাকা বিভাগে 127 জন, রাজশাহী বিভাগে 55 জন, বরিশাল বিভাগে 74 জন, খুলনা বিভাগে 59 জন, চট্টগ্রাম বিভাগে 105 জন, রংপুর বিভাগে 50 জন, ময়মনসিংহ বিভাগে 75 জন। এরকম 691 জনের নাম আছে। কেবল তাই না, এখানে ম্যাপ আকারে, ম্যাপটা আপনারা দেখতে পাবেন, সেই ম্যাপ আকারে একটা বাংলাদেশের ম্যাপ বানিয়ে দেওয়া হয়েছে। কোন জেলায় কতজন মারা গেছে তারও একটা হিসাব দেওয়া আছে এখানে। এত ডিটেইলের কাজ আমি খুব মানে আসলে কমই দেখেছি। এখানে প্রত্যেকটা শহীদের নাম ধরে ধরে সেই শহীদের পরিচিতি, কে সে, তার নাম কি, তার বাড়ি কোথায়, এবং তার ফ্যামিলির কে কে আছে, এবং তারপর মৃত্যুর সময় সে কী কাজ করতো, কীভাবে তিনি শহীদ হলেন, কোন কাজ করতে যে শহীদ হলেন, কোথায় শহীদ হলেন, জায়গাটা, স্পটটা কি, এবং ওনার আগের ছবি এবং শহীদ হওয়ার পরের ছবি, যেখানে উনি প্রথম পাওয়া গেছে সেখানকার ছবি, অথবা হাসপাতালে আনার পর গুলিবিদ্ধ অবস্থায় অথবা যেভাবে তিনি মারা গেছেন তার ছবি, এবং অনেক ক্ষেত্রে যেখানে যেখানে ডাক্তারের সার্টিফিকেট পাওয়া গেছে সেই সার্টিফিকেটের ছবি, এমনকি প্রত্যেকটা ব্যক্তির এনআইডি ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। মানে এনআইডি ছবি দেওয়া হয়েছে কি, আপনার এনআইডি নাম্বার আছে, আপনি বলতে পারবেন না এগুলি ভুয়া কোনো কাজ। এই যে মানে বিষয়গুলো আমি প্রথম ভেবেছিলাম, যখন বইটা আমি পেলাম, আমি ভেবেছিলাম যে জামাত ইসলাম করেছে, হয়তো তাদের দলীয় লোকগুলো করেছে, কিন্তু না, তাও করেনি। তাদের দলীয় কোনো ব্যাপার না, যারা এই শহীদ হয়েছে যেখানে তারা খবর পেয়েছে তারা এটা করেছে। এত বিরাট একটা কাজ তারা কীভাবে করলো? আমি কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কাজটা আপনারা কীভাবে করলেন। ওনারা বলেছেন সারা দেশে ওনাদের যারা কর্মী আছেন, দলের সদস্য আছেন, তাদের দ্বারা এই ইনফরমেশনগুলো তারা সংগ্রহ করেছেন, এবং করার পর তারা একাধিকবার চেক করেছেন, রিচেক করেছেন, তারপরে ওনারা এটা ছাপিয়েছেন। দেখুন, আমরা অনেক সময় বলি যে আমাদের মহান স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস এগুলো তৈরি করতে পারিনি। এর যে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। কতজন মুক্তিযোদ্ধা ছিল এই হিসেব নিয়েই নানা রকম ঝগড়া বিবাদ, কত কিছু নেককারজনক ঘটনা, এবং আজকে যে আন্দোলনটা হয়েছে সেটা কিন্তু ওই কারণেই হয়েছে যে ওই হিসাবের মধ্যে কত গরমিল আছে। একজন লোক মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধের সময় জন্মও হয়নি, সে লোক মুক্তিযোদ্ধা হয়ে গেছে, এরকম ঘটনা আমরা দেখেছি। তো তার বিপরীতে এরকম একটা তালিকা করতে পারাটা আমি মনে করি একটা বড় কাজ। কাশ্মীরের ঘটনা নিয়ে ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা, সেই উত্তেজনায় চীন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে, এটা মোটামুটি পরিষ্কার। যদিও দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে, কিন্তু একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান, সেই চাওয়াটাকে সমর্থন করছে চীন। খুবই গুরুত্বপূর্ণ। বরাবর অতীতেও দেখা গেছে যখনই পাকিস্তান বিপদে পড়েছে এবং ভারত যখন কি চেপে ধরার চেষ্টা করেছে, চীন এসে কিন্তু মাঝখানে এসে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে। ফলে ভারতের যে আগ্রাসী মনোভাব, সেই মনোভাবটা আর বিস্তার লাভ করতে পারেনি চীনের কারণে। এবারও কিন্তু তাই হলো যে চীন মোটামুটি বলা যায় যে এই ইস্যুতে, এই সংকটজনক ইস্যুতে পাকিস্তানের পক্ষ নিল। কিভাবে নিল? খবরে বলা হচ্ছে পহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের দাবিকে সমর্থন জানালো চীন। রবিবার ইসলামাবাদে ফোন করেছিলেন চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই, অর্থাৎ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোন করছেন। পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার তার সঙ্গে ফোনে কথা বলেন। তারপরেই পহেলগাঁও ঘটনা এবং কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছেন ওয়াং। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য পাকিস্তান যে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে, চীন তা সমর্থন করছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পাকিস্তান সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থানকে তারা সমর্থন করেন। চীন বরাবরই পাকিস্তানের পাশে ছিল, আছে এবং থাকবে। ভারত এবং পাকিস্তান উভয় দেশকে সংযুক্ত হওয়ার বার্তাও দিয়েছে বেইজিং। উল্লেখ্য, গত 22 এপ্রিল পহেলগাঁও যে উপত্যকায়, পহেলগাঁও যে পর্যটন এবং খুবই জনপ্রিয় পর্যটন এলাকায়, এই ঘটনায় 26 জনের মধ্যে
25 জন ছিলেন পর্যটক যারা নিহত হয়েছেন। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত, এবং তারপর পাকিস্তানও নেয়। পাল্টাপাল্টি এই পরিস্থিতিতে উত্তেজনা দেখা দেয় এবং 3 দিন ধরে আজকে গুলি বিনিময় হচ্ছে কাশ্মীর সীমান্তে পাকিস্তান এবং ভারতীয় সৈন্যদের মধ্যে। তো সিন্ধুর পানি বন্টন চুক্তি এটা স্থগিত করায় পাকিস্তান সাংঘাতিকভাবে ক্ষুব্ধ এবং বলেছে যে এটা যুদ্ধের শামিল। তো এই অবস্থায় দুই পক্ষই কথা বলছে, তাদের পক্ষে আন্তর্জাতিক সমর্থনের পাল্লা ভারী করার চেষ্টা করছে। সৌদি আরব এবং ইরান বলেছে যে তারা মধ্যস্থতা করতে রাজি। বাংলাদেশও বলেছে যদি দুই পক্ষ চায় তাহলে তারা মধ্যস্থতা করার জন্য প্রস্তুত আছে। জাতিসংঘ দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এর মধ্যে পাকিস্তান বলেছে যে ঠিক আছে, যে পাকিস্তানের উপর দায় চাপানো হচ্ছে, তো ওই ঘটনার একটা আন্তর্জাতিক তদন্ত, সেই তদন্তের জন্য তিনি পশ্চিমাদেরকে বলেছেন, চীন, রাশিয়া, অন্য দেশগুলোকেও আহ্বান জানিয়েছে। এখন চীন এই দাবিকে সমর্থন করছে। যদি আন্তর্জাতিক একটা তদন্ত হয় তাহলে পাকিস্তান তার একটা মানে কনফিডেন্স বা সত্য কিনা সেটা প্রকাশিত হবে। কিন্তু ভারত তো সেই আন্তর্জাতিক তদন্তের কথা কোনো কিছুই বলছে না, সে প্রথম দিনই ঘটনার সাথে সাথে মানে দায়ী করলো। অথচ আজকেই দেখেন যে পাকিস্তানের একটি জায়গায় সন্ত্রাসী হামলায় 9 জন স্পট ডেড। প্রায় পাকিস্তান এই ধরনের সন্ত্রাসী ঘটনার মুখোমুখি হয়। এবং সবচেয়ে বড় ঘটনা হলো যে পাকিস্তান সীমান্ত অতিক্রম করে ভারতের মদতপুষ্ট আফগান জঙ্গিরা ঢোকার চেষ্টা করেছে, সেখানে পাকিস্তান সেনাবাহিনী প্রতিহত করেছে এবং 56 জন সেখানে মারা গেছে। ফলে পাকিস্তানে যদি কোনো সন্ত্রাসী ঘটনা ঘটে তখন পাকিস্তান কিন্তু চট করে ভারতকে দায়ী করে না, কিন্তু ভারতের ঘটার সাথে সাথেই পাকিস্তানকে দায়ী করে। তো এই কারণে আন্তর্জাতিক তদন্ত, এবং সেই আন্তর্জাতিক তদন্তে চীন বলছে যে এটা যুক্তিসঙ্গত দাবি, এটাকে সমর্থন জানাচ্ছে। তার মানে এখন চীনও কিন্তু এখন ইনভলভ হয়ে গেল। ফলে ভারত কিন্তু একটু বেকায়দায় পড়লো। চীন যখন নাকি মোটামুটি সরাসরি ভাবে পাকিস্তানের দাবিকে সমর্থন করলো, তখন এই ঘটনায় নিঃসন্দেহে বলা যায় যে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দর্শক, অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, সেই জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেইমানি দালাল। শুনেছেন তারেক রহমান সাহেব? শুনেছেন আপনার মা কি বলেছে? এই কথাটা কি কোনো মূল্যায়ন করেন আপনি? আপনার বাবার বক্তব্য শুনে আজও মানুষ কাঁদে, আর আপনার বক্তব্য শুনলে মানুষ হাসে। ডিফারেন্সটা কি আপনি বুঝেন? এটা কি আপনি বুঝেন তারেক রহমান সাহেব? একটু বোঝার চেষ্টা করেন। তারেক রহমান সাহেব, এটা আপনার দোষ না যে আপনি রাজনীতি বুঝেন না, এটা আপনার দোষ না যে আপনি দূরদৃষ্টি না, কিন্তু আপনার দোষ কোনটা জানেন? ইউ সারাউন্ড ইউরসেলফ উইথ সাম ব্যাড পিপল। কতগুলো চালাক, চতুর, ফালতু লোককে দিয়ে আপনি চারিদিক ভরে রাখছেন। চাকর বাকর শ্রেণীর কতগুলো লোকজনকে দিয়ে আপনি ভরে রাখছেন। অযোগ্য, অথর্ব কতগুলো লোকজনদেরকে দিয়ে আপনার চারপাশ ভরে রাখছেন। আপনার দোষ ওখানে। গত 17 বছর আপনি ভুল করেছেন। সবাই বলছে আপনি নাকি লন্ডনে এসে প্র্যাগম্যাটিক হয়েছেন, দূরদৃষ্টি হয়েছেন, আপনার পরিবর্তন হয়েছে। নো, আই ডোন্ট থিংক সো। মানুষ হিসাবে আপনার পরিবর্তন হতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে আপনার ভিতরে কোনো ম্যাচুরিটি প্রবেশ করে না। স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম ক্রিমিনাল, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম ইডিয়েট, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম কোল্ড কিলার, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই র। আপনার রাজনৈতিক প্র্যাগম্যাটিজম কোথায়? যারা বলে আপনার পরিবর্তন হয়েছে, হোয়ার? আই ডোন্ট সি দ্যাট, আই হ্যাভেন্ট সিন দ্যাট ইয়েট। আর একটা কথা, আপনাদেরকে আমি যখন কথায় কথায় বলি যে আপনার দলের প্রত্যেকটা লোক একটা জায়গায়, আরো একটা জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন। আপনার এখানে দলের কোনো মুখপাত্র নাই। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা আর্ন করেন, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, যা কিছু করেন, একটা মুখপাত্র রাখতে পারেন না যারা আপনার দলের নীতিমালা সম্পর্কে ব্যাখ্যা করবে? আপনি কি দলের সব কুত্তার বাচ্চাদের বলে দিতে পারেন না যে কোন নীতির উপরে তোমরা কোনো মন্তব্য করবা না, অ্যাকসেপ্ট ওই মুখপাত্র? এটা পারেন না? এই কথাটা আপনাকে কেউ বলে না, কেউ শিখায় নাই। কোন একটা বাল রাখছেন না হুমায়ুন, কোন একটা বাল। আমি যদি পেশাব করি আমার মুখ খাওয়ার যোগ্যতা ওই হুমায়ুনের নাই, তারে বানাইছেন আপনি কূটনৈতিক উপদেষ্টা। আহা, কূটনৈতিক উপদেষ্টা এই হুমায়ুন। ডোবার জন্য আর কিছু আছে আপনাদের? আছে নাকি আপনাদের? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে, অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছে। সম্প্রতি প্রফেসর ইউনূস 2টা ইন্টারভিউ দিয়েছেন, একটা আল জাজিরায় আর একটা ইন্ডিয়ান একটা ম্যাগাজিনে, অখ্যাত একটা ম্যাগাজিনে। তা আল জাজিরার তার ইন্টারভিউ ধাপে ধাপে আমাদের সামনে আসছে। তার একটা অংশ নিয়ে রাজনীতিতে তোলপাড়। অনেকে কনক্লুশনে যাওয়ার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূস নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে না, তিনি 5 বছর থাকবেন। এখন 5 বছর ক্ষমতায় থাকার জন্য যে কনসেন্ট উৎপাদন দরকার বা যে গ্রাউন্ড তৈরি করা দরকার বা যে ন্যারেটিভ নির্মাণ করা দরকার, এটা প্রফেসর ইউনূস সরকারের লোকজন তো করছেই, এখন তিনি নিজেই শুরু করেছেন। আসলে কি তাই? দর্শক,
বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। আল জাজিরাকে প্রফেসর ইউনূস এ বক্তব্য সরলভাবে ব্যাখ্যা করলে মনে হতে পারে যে হ্যাঁ, প্রফেসর ইউনূস দীর্ঘদিন বা 5 বছর থাকতে চান, কারণ বাংলাদেশের মানুষ এই সরকারকে সমাধান মনে করে। তো মানুষ যদি এই সরকারকে সমাধান মনে করে, তাহলে সেই সমাধান তো এটাই হওয়া উচিত। আর সেটা ছেড়ে মানুষের মতামতকে উপেক্ষা করে তাকে তো আর চলে যাওয়া উচিত নয়। ক্লিয়ার কথা? তো এই বক্তব্যের মাধ্যমে প্রফেসর ইউনূস নিজে 5 বছর থাকার ইঙ্গিত দিয়েছেন কিনা, এটা আমরা বিশ্লেষণ করব। তার আগে বলে নিই যে আমাদের দাবি, জনগণের দাবি, জনগণের প্রাণের দাবি, প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। এটা এখন বাংলাদেশের অধিকাংশ, বলতে আমি বলবো যে বিএনপিরও একটা অংশ চায়। 80 to 85% মানুষের প্রত্যাশা, আই বিলিভ, যে প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। মানুষ মনে করে, অধিকাংশ রাজনৈতিক দল মনে করে যে প্রফেসর ইউনূস 3 থেকে 5 বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো হয়ে যাবে, এবং অনলি প্রফেসর ইউনূস ক্যান ডু দ্যাট। তিনি যদি দ্রুত নামকাওয়াস্ত নির্বাচন দিয়ে চলে যান, তাহলে বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাবে। দর্শক, আপনারা তো দেখেছেন যে হাসিনা পালানোর পর প্রফেসর ইউনূস যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে, এখানে অন্য কেউ থাকলে টিকতে পারতো না। অনলি প্রফেসর ইউনূস কুড ডু দ্যাট। তিনি সেটা পেরেছেন, অন্য কেউ পারতেন না। এখন পাবলিক পারসেপশন এটাই যে প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। গণভোট দিলে এটা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হবে যে ডক্টর ইউনূসকে মানুষ 5 বছর দেখতে চায়। কিন্তু আমি মনে করি প্রফেসর ইউনূস নিজে এখন পর্যন্ত সেই ইঙ্গিত দেননি, এবং এখনো এই যে বক্তব্য যে মানুষ অন্তর্বর্তী সরকারকে সমাধান মনে করছে, এই বক্তব্য তার পক্ষ থেকে 5 বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত না। তিনি 5 বছর ক্ষমতায় থাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি, তার ইচ্ছা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা তাকে জোর করব, বলে দেখবো যে স্যার থাকেন আপনি, মানুষ চাচ্ছে, বোঝানোর চেষ্টা করবো। কিন্তু তিনি থাকার কথা বলছেন না। প্রমাণ কি? যে ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান, সেই ইন্টারভিউতেই তিনি আগের কথা রিপিটেডলি কনসিস্টেন্টলি বলে আসছেন যে স্বল্প সংস্কার চাইলে ডিসেম্বর নির্বাচন, আর দীর্ঘ বা পূর্ণাঙ্গ সংস্কার চাইলে বা বড় আকারের সংস্কার চাইলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে বক্তব্য, সেটা এই বক্তব্যেও, এই সাক্ষাৎকার আল জাজিরার সাথে এই ইন্টারভিউতেও প্রফেসর ইউনূস বলেছেন। যদি এরকম হতো, তাকে নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে প্রশ্ন করা হয়েছে, তা আগের যে বক্তব্য ডিসেম্বর থেকে জুনের নির্বাচন, সেই বক্তব্য এবার আর দেননি, এবং তিনি নতুনভাবে বলেছেন বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে সমাধান মনে করছে। তাহলে ধরে নেওয়া যেত যে না, তিনি 5 বছর ক্ষমতায় থাকতে চাইছেন। যেহেতু তিনি নির্বাচন বিষয়ে আগের কথাই আছেন, অতএব 5 বছর থাকার কথা এখানে বলেননি। তবে হ্যাঁ, এই সরকারে কেউ কেউ বলছে, যেমন সরকারের অনেকে প্রচার করেছে, আলেম ওলামারা যে দোয়া করে আল্লাহ প্রফেসর ইউনূস জীবিত থাকতে যেন কোনো নির্বাচন না হয়, এই দোয়াকে সরকার অনেকে প্রচার করেছে। এবং মানুষ যে এই সরকারকে 5 বছর রাখতে চায়, এটাও সরকারের লোকজন বলেছে। এবং সরকারের লোকজন, এমনকি ইনক্লুডিং প্রফেসর ইউনূস, যেভাবে এই সরকারের সক্ষমতা, সফলতা প্রচার করছেন, সাধারণত একটা সরকার টিকে থাকতে এই ধরনের সফলতার প্রচার করে। এগুলো দেখে মনে হতে পারে যে না, এই সরকারের কেউ কেউ বা এই সরকারের অনেকে 5 বছর থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু প্রফেসর ইউনূস নিজে এটা সিদ্ধান্ত নেননি। তা আমরা এর সাথে আরেকটা কথা যোগ করে দিই, আমরা কিন্তু বলছি না যে ডক্টর ইউনূস সরকার 5 বছর থাকুক। ব্যক্তি ডক্টর ইউনূস 5 বছর থাকুক, তার মন্ত্রী পরিষদে যারাই থাকুক না কেন, জাতীয় সরকারের মধ্যে বিএনপি, জামাত, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, রেজাউল করিম, ফজল করিম, ভিপি নূর, এরাও থাকতে পারে, কিন্তু প্রধান থাকতে হবে, হেড অফ দি গভর্নমেন্ট থাকতে হবে, এক্সিকিউটিভ চিফ থাকতে হবে প্রফেসর ইউনূসকে। আমাদের দাবি কিন্তু এটা। এই জন্য ট্রানজিশনাল ফর্মে হতে পারে, নানান ফর্মে হতে পারে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।